বিভিন্ন সময় আমরা 5ই আগস্টের পর দেখেছি না যে জুডিশিয়ার একটা কু হয়ে যাওয়ার কথা। আসিফ নজরুল স্যার নাকি গিয়ে প্রত্যেক জাজের বাসায় যতগুলো জাজ ছিল আপিলের ডিভিশন থেকে শুরু করে সবার বাসায় গিয়ে নাকি 1 ঘন্টা করে টাইম স্পেন্ড করেছিল। এভাবে 22 জন না 23 জনের গিয়ে গিয়ে কনভিন্স করেছিল। চূড়ান্ত মুহূর্তে গিয়ে তারা সবাই বেঁকে বসছেন যে না, আমরা এখান থেকে পদত্যাগ করবো না। পরে আমরা সবাই মিলে সবাই শিক্ষার্থীদেরকে ডাক দিয়ে জনগণ সবাইকে গ্যাদার করে আমরা সবাই হাইকোর্টে গেলাম। তো ওইখানে আমরা এক ধরনের, যেটাকে আপনি মব বলেন, ওই যে যেটা আমি শুরুতেই বললাম, মব কোনটাকে বলছেন আর কি, তো ওটা তো মবই বলতে পারেন আপনি, মব বলেন বা যেটাই বলেন, এটা করে হচ্ছে ওনাদেরকে অপসারণ করা হয়েছে। পরবর্তীতে তারা বাধ্য হয়েছে। তো এই বিষয়গুলো আসলে জনগণের করার কথা না, জনগণ করবেও না। কখন যদি করতো ওইটা সিভিক সেন্সের উপর পড়বে। জনগণ লম্বা সময় নার্চারিং হবে, একটা জেনারেশন বাই জেনারেশন এটা নার্চারিং হবে। নার্চারিং হলে তারা জানতে পারবে যে আমি যদি আজকে এই কাজটা করলাম, এটার অ্যাকশন হিসেবে পরবর্তী আগামী 10 বছরের মধ্যে আমার উপর কি রিটার্নটা আসবে, সেটা তখন সে চিন্তা করবে। কিন্তু এই চিন্তাটা এখন পর্যন্ত জনগণের মধ্যে পৌঁছানো সম্ভব হয় নাই পরিপূর্ণ অর্থে। পৌঁছানো সম্ভব হয়েছে কি হবে না সেটা আরো 5 বছর পরে টের পাওয়া যাবে। ইতিহাস যখন বিশ্লেষিত হবে তখন এটা টের পাওয়া যাবে। কিন্তু ইমিডিয়েট যেটা অ্যাকশন, যেটা দরকার ছিল, আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি, অন্য কার কি সেটা আমি জানি না, ইউনূস স্যারকে 5 বছর থাকতে হতো। 5 বছর থাকাটা জরুরি ছিল। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট নামে কোনো টার্ম কিন্তু বৈধতা আমাদের সংবিধান দেয় না। তো সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে যে আইনি জটিলতার কারণে, যেমন আমি একদম চাক্ষুষ ভাবে উদাহরণ যদি দিতে পারি, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা যেটা চালানো হয়েছে, এই গণহত্যা চালানোর যে বিষয়টা, এটাকে আমাদের পুলিশি আইন থেকে শুরু করে যে সিআরপিসি আইন আছে, এই ল দিয়ে কিন্তু বৈধতা আপনি দিতে পারেন। কারণ সে একভাবে বলবে যে রায়ট কন্ট্রোলের জন্য চাইলে পুলিশ ফায়ার করতে পারে, পুলিশ ফায়ার করতে পারে, এবং সে চাইলে সিভিলিয়ানদেরকেও তার সাথে সমাগম করে জনগণের উপরে, যে যারা মনে করতে পারে যে এটা রায়ট হচ্ছে বা এখানে রাষ্ট্রীয় দুর্ভোগ সৃষ্টির জন্য কোনো কাজ হচ্ছে, কার্যক্রম হচ্ছে, সেখানে কিন্তু ফায়ার তারা চাইলে করতে পারে। সেটাও একটা নির্দিষ্ট কোড আছে যে পায়ের নিচে বা হাঁটুর নিচে ফায়ার করতে হবে। সেটাকে মিসফায়ার হিসেবে মাথায় লেগেছে এভাবে চালানো কোনোভাবে গেলেও আপনি চাইলে অনেক জায়গা থেকে মুক্তি পেতে পারেন। তো সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান যেহেতু কোনো আইন মেনে বা কোনো সাংবিধানিক ধারা মেনে কিন্তু এটা এটা সংগঠিত হয় নাই, সেই জায়গা থেকে আপনি পুরোটা 18 মাস সময় চাইলেই যে কোনো ভাবে আপনি সংস্কারের কার্যক্রমগুলো ন্যূনতম একটা জায়গায় আপনি পৌঁছে নিতে পারতেন। সাংবিধানিক বাধ্যবাধকতা না মেনেই আপনি সেটা করতে পারতেন। আমরা এটা তো স্পষ্ট ভাবে বলেছি যে আমরা তো সংবিধান মেনে তো কিছু করছি না, মানাটা মানলে মানলাম, না মানলে না মানলাম, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না। তো সেই জায়গায় তাহলে 18 মাসটা কি কাজে হলো? বরং এই দুর্নীতির দায়ভারটা নিয়ে এই যে বিতর্কিত অবস্থান এবং প্রত্যেকটা কাজে বিতর্কিত করা, যেটা অনেক সময় দাবি করা হচ্ছে যে বিএনপি এই বিতর্কগুলো সৃষ্টি করেছে যাতে আমরা ক্ষমতায় না থাকতে পারি, যেটাই হোক, তোমাদের ইউনিটির অভাব ছিল। যে যেই ফাটলগুলোতে সুযোগ নিয়েছে অন্যান্য জায়গাগুলো, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো, এই জায়গাগুলোতে চাইলে ইউনূস স্যারকে ব্ল্যাকমেইল বা যে কোনো ভাবেই হোক, যে কথাগুলো বলা হয়েছে যে আপনার অমুক জায়গায় অমুক ইয়া তো দুর্নীতি করছে, তমুক জায়গায় তমুক তো দুর্নীতি করছে, এই দায়ভার গুলো সে একটা সময় এমন একটা কোণঠাসা পজিশনে চলে গিয়েছিল, এমন একটা ব্ল্যাকমেইলের পজিশনে চলে গিয়েছিল যে এরপরে ইয়া করলে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের একটা একটা করে ফাঁস হবে, এরকম জায়গায় গিয়ে সে ক্ষমতাটা ছেড়েছে। এবং শেষ মুহূর্তে আমরা এটাও শুনেছি যে ক্ষমতা ছাড়ার আগে যে বৈঠকটা হয়েছে লন্ডনে, সেখানে বেশ কিছু নেগোসিয়েশন হয়েছে, চুক্তি সম্পাদনের বেশ কিছু বিষয় চলে আসছিল। সেটা যেটাই হোক, আলটিমেটলি একটা নির্দিষ্ট কোরাম ভিত্তিক ভাবে শুরুতে যেটা বলেছি যে ক্রেডিট নেওয়ার বেলায় শুরু এই 4 থেকে 5 জন ব্যক্তির নাম হাইলাইট করে, আর ক্রেডিট যখন ডিসক্রেডিট হয়ে যাচ্ছে, কোনো ব্লেম যখন চলে আসে, সেটা সবার উপর ডিস্ট্রিবিউশন করে দেওয়া। এই কারণে মূলত এই কার্যক্রমগুলো সম্বোধন হয়েছে। আমি আসলে এটার অ্যাকচুয়াল অর্থে আমি যদি কারো উপর যদি ওভাবে ব্যক্তিগত ভাবে যদি আমি দোষ চাপাতে চাই, দুঃখিত না চাই, তাহলে এটার আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট করাম, যেটা ছাত্র শক্তি নামের যে পাঠচক্র, ওরা গুরুবারের পাঠচক্রে যারা উপস্থিত ছিল, যারা সবকিছুর হর্তাকর্তা হয়ে গিয়েছিল, তাদের উপর আলটিমেটলি যাবে। এটা আজকে আমি যদি নাও বলে যাই, আজকে থেকে 5 থেকে 7 বছর পরে যখন ওই যে বললাম ইতিহাস যখন বিশ্লেষণ করা হবে, তখন এই বিষয়গুলো আবার নতুন করে চলে আসবে। কারণ একটা বারের জন্য 635 জন সমন্বয়ক নাই, যদি তুমি এক দফার ইমাম হয়ে থাকো, এক দফার ঘোষক হয়ে থাকো, 635 জন সমন্বয়ক নিয়ে তুমি বসতে পারো না, এটা তোমার অনেক বড় ফেইলার। তুমি কাউকে নিয়ে বসার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারো নাই, যারা ওই মুহূর্তে রাষ্ট্রের সর্বোচ্চ ভূমিকায় পালন করতো। মনে হচ্ছিল যে তোমরা ক্ষমতায় 4 জন বসতে পারছো, ইউ আর ডান, তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে, তোমরা অনেকদিন যাবত এই বিষয়টাই চাচ্ছিলে। এটা অবশ্য নাই শুরুতে বলেছে তাদের ইচ্ছা নাকি শুরু থেকে ছিল, তারা রাজনীতি করবে, ক্ষমতায় যাবে, প্রধানমন্ত্রী হবে, অমুক করবে তমুক করবে। কিন্তু জনগণের ইচ্ছা কি এটা ছিল? জনগণের জায়গাতে বা বাকি আরো 635 জন যারা রাস্তায় জীবন দিল, তাদের পরিবার পরিজন নিয়ে একটা খোলামেলা আলোচনা ম্যানেজ করা, যারা তোমার নেতা নেতৃত্ব ছিল, যাদের ঘাড়ে পাড়া দিয়ে তুমি নেতৃত্বের অবস্থানে গেলে, সর্বোচ্চ মসনদে তুমি বসলা, তুমি মিনিস্ট্রি করলা,
তাদের সাথে কি আলোচনাটা তুমি করতে পারলা শেষ মুহূর্তে, এবং তাদের সাথে কাছ থেকে কি আউটকামটা তুমি বের করতে পারলা? কেন তারা এখন তোমার সাথে নাই? তোমার কেন এখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 170 জন 140 জন যারা আগে এনসিপির সাথে কিছু সময় আহ কুসুম কুসুম ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, তারাই এখন কেন তাদেরকে দেখায় তোমার এনসিপির দল ভারী করতে হচ্ছে? কেন তোমাকে, সবাই তো যদি ঠিক থাকতো সবাই তো এনসিপিতে জয়েন করার কথা ছিল, একটা রাজনৈতিক দল হিসেবে তো এভাবেই সবার এখানে ইনক্লুডেড থাকার কথা ছিল। কেন এখন এভাবে ডেকে নিয়ে আসতে হচ্ছে বা এভাবে করে দেখাতে হচ্ছে যে এনসিপি থেকে এনসিপিতেই যুক্ত হলেন আরো 400 জন? এইভাবে করে এইভাবে বিষয়গুলো কেন আসছে? বিকজ তোমাদের এই ফেইলারটা তোমাদের মানতে হবে, এবং এটার জন্য শুধু তোমরা না, তোমরা তো যেটা তোমাদের যতটুকু আখের গোছানো সেটা গুছিয়ে নিতে পেরেছো, কিন্তু তোমাদের বাইরে যে বিষয়টা ছিল, এই যে জুলাই গণ অভ্যুত্থানে 18 কোটি জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেই জায়গায় তোমরা বড় ব্যর্থ ঘটিয়েছো।